নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প আশ্রয় প্রার্থী। পরপর 3টি দোকান হলো এবং উঠে গেল। মুদির দোকান, মনোহারি, ধোপিখানা বা লন্ড্রি, কোনোটাই চলল না এখানে। বাড়িওয়ালা রামকান্তবাবু মহা চিন্তিত। গ্যারেজটি যে কেন ওখানে করেছিলেন তা আজ আর তার স্মরণ নেই। হয়তো সেদিন সুদূর ভবিষ্যতে মোটর থাকবার স্বপ্ন দেখেছিলেন, কিংবা ঠিক কোনো স্বপ্ন না দেখেও ফ্যাশন বলেই করেছিলেন। কিন্তু সে যাই হোক, মোটর গাড়ি কেনা তো তার হয়ইনি। মোটর গাড়ি রাখার জন্য কেউ ভাড়াও নেয়নি আজ পর্যন্ত। তবে হ্যাঁ, দোকান ঘর হিসাবে 3বার ভাড়া হয়েছিল, এটা ঠিক। আর সেই ভরসাতেই তিনি সেদিন গ্যারেজের স্বপ্ন দেখতে সাহস করেছিলেন। ভেবেছিলেন এমন তো অনেকেরই গ্যারেজে দোকান হয়েছে, গাড়ি যদি নাও কেনা হয় লোকসান যাবে না কিছুতেই। গ্যারেজই হোক আর দোকান ঘরই হোক, বসবাসের ঘরের চেয়ে বেশি ভাড়া পাবেন নিশ্চয়ই। কিন্তু তার কপালে সবটাই যেন উল্টে গেল। প্রথম ভাড়াটে এসেছিল 26 টাকায়, তারপর সেটা ফেল মারতে ভাড়া কমিয়ে করলেন 21। লন্ড্রির বেলায় আরও কমিয়ে দিলেন। মোট 16তে রফা হলো, তবু শেষ রক্ষা হলো না। অর্থাৎ ধোপিখানা ধোপে টিকল না। তাছাড়া ভাড়াটে পিছু 2-3 মাসের ভাড়া গুণগার এ তো আছেই। দোকান ফেল হয়ে যে চলে যাচ্ছে তার কাছ থেকে কি আর গলায় গামছা দিয়ে ভাড়া আদায় করা যায়? বিশেষত সবাই তাঁরই দোষ দেয়। এমন পজিশনে তিনি দোকান ঘর করেছিলেন কেন? মিছিমিছি এতগুলো ভদ্র সন্তানের টাকা লোকসান দেওয়ার জন্য? যেন দোকান ঘর করলেই তাদের ভাড়া নিতে হবে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে এমন করে লেখাপড়া ছিল। এসব ছোকরারা মনে করে ব্যবসা করলেই বড় লোক হবে, স্থান কাল পাত্র ভেবে দেখারও দরকার নেই, আর ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা থাকারও দরকার নেই। মনে মনে গজরান রামকান্তবাবু। অবশ্য পরক্ষণেই মাথা ঠান্ডা হলে মনে পড়ে, ওদের কাণ্ডজ্ঞান থাকলে যে তার এ ঘর মোটে ভাড়াই হতো না। যে কমাসের টাকা পেয়েছেন তাও যে পেতেন না। তিনি যখন এমনি আকাশ পাতাল ভাবছেন, 3য় ভাড়াটে উঠে গেলে তখনই প্রায় শুরু হয়ে গেল পূর্ববঙ্গ থেকে আশ্রয় প্রার্থীদের ভিড়। কাগজ খোলবার জো নেই। বাস্তুত্যাগী, উদ্বাস্তু, বাস্তুহারা, এই 3টি শব্দের সঙ্গে সমস্যা শব্দটি জুড়ে দেখো ফলাও করে লিখেছে। কাগজওয়ালাদের তো ওই একটা কিছু ধুয়ো উঠলে হয়, আর এধারে কান পাতো শুনবে কেবল সেলামি আর অ্যাডভান্স, আর অবিশ্বাস্য রকমের ভাড়া বৃদ্ধির সংবাদ। রামকান্তবাবু শুধু শোনেন আর দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। তাঁর এই একটিই মাত্র বাড়ি, এতে যে ভাড়াটেরা আছে 7খানা ঘরে 3টি পরিবার, তারা কেউই 5-6 বছরের কম নেই, এবং ভাড়ার টাকাও নিয়মিত দিয়ে আসছে। উঠবার ও ওঠাবার কোনো সম্ভাবনাই দেখা যায় না। কোনো ছুতো করে তুলে দিতে পারতেন তো দিতেন, কিন্তু ভাড়ার টাকা নিয়মিত দিতে এলে না বলেন কি করে? সুতরাং 2000-3000 টাকা সেলামি, 1 বছর বা 2 বছরের ভাড়া অ্যাডভান্স, এসব তার কাছে রূপকথার দেশের গল্প হয়েই থাকবে। তাছাড়া ভাড়া, তার 7খানা ঘর জড়িয়ে তিনি পাচ্ছেন 17 আর 20 37, তার সঙ্গে জোড়া 32, এই তো 69টি টাকা মোট। অথচ দুঃখহরণ বাবু দোতলায় 2খানি ঘর ভাড়া দিয়েছেন 75-এ, আর পান্নাধর দেখো পেজাও 5 ইঞ্চি দেওয়ালের ওপর অ্যাসবেস্টারের চালা তুলে দিয়ে 3খানা ঘরে পাচ্ছে 125। জলেই জল বাঁধে, ওদের অত টাকার দরকার কি? ভগবানের এক চোখমি ছাড়া কি এগুলো? উনি এই 69 টাকায় চালান কি করে? টেকসো, খাজনা এসব দিয়ে কটা টাকা থাকে? ছবির দোকান একটা আছে বটে, তারও তো ছেলেটাও মানুষ নয় যে ঘুরে ফিরে মোটামুটি কিছু রোজগার করবে। আজকাল তো কত লোকই কত ফন্দি ফিকিরে মোটা মোটা টাকা কামাচ্ছে, ঘর থেকে বেরোতেই চায় না তো ফন্দি ফিকির সবই কপাল।
তবু কপালের ওপর বরাত দিয়ে বসে থাকলে তো চলে না। রামকান্তবাবু স্থির করলেন যেমন করে হোক তাঁর ওই গ্যারেজখানা থেকেই তিনি এতটা অবিচারের শোধ তুলবেন। ভগবানের অবশ্য তা বলা বাহুল্য। এদেশি একজনের সঙ্গে কম ভাড়ার একটা কথা চলছিল, তিনি সেটা নাকচ করে দিলেন এবং প্রকাশ্যে বলে বেড়াতে লাগলেন যে দেশের এই দুর্দিনে বাস্তু ত্যাগীদের অন্য সংস্থানের উপায় করে দেওয়া প্রত্যেক দেশবাসীর কর্তব্য। অতএব তিনি পূর্ববঙ্গের উদ্বাস্তু ভদ্রলোক ছাড়া দোকানঘর কাউকে ভাড়া দেবেন না এবং গোপনে উদ্বাস্তু ভাগ্যান্বেষীদেরই জানিয়ে দিতে লাগলেন যে অন্তত 1000 টাকা সেলামি এবং 1 বছরের 50 টাকা হিসাবে ভাড়া আগাম না নিয়ে তিনি কিছুই করতে পারবেন না। এদেশে যে কাউকে, বিশেষত মারোবাড়িকে দিলে এই মুহূর্তে অন্তত 2000 টাকা সেলামি পেতে পারেন। তার এই স্বার্থত্যাগের জন্যেই স্ত্রী পুত্রের কাছে লাঞ্ছনার সীমা নেই। এর চেয়ে বেশি কিছু আর করতে পারবেন না, মাপ করবেন। দুঃখের বিষয় বাড়িটা তারা এমনই বেপর জায়গায় যে যারা আসে তারা কেউই এই স্বার্থত্যাগের ইতিহাস শোনার পর আর পুনরাগমন করে না। সবাই বলে পরে খবর দেব বা ভেবে দেখি, কিন্তু কেউই শেষ পর্যন্ত আর খবর দেয় না। এই যখন অবস্থা, মনে মনে আর এক দফা ঈশ্বরকে গালাগাল দিতে দিতে সেলামির অঙ্কটা 500 এবং ভাড়াটা 40-এ নামাবেন কিনা যখন চিন্তা করছেন, তখন হঠাৎ একদিন ভগবান মুখ তুলে চাইলেন। একদল আশ্রয় প্রার্থী মোট ঘাট ছেলে মেয়ে এবং মেয়ে ছেলে সব শুদ্ধ নিয়ে এসে পড়েছিল স্টেশনে। তারা বললে আস্তাবলটা আমাদের দেন, আমরা ওতেই থাকব। কি সর্বনাশ! কুলোবে কেন আপনাদের? শুনছি তো ছোট বড় নিয়ে 13 জন আপনারা। যেমন করে হোক কুলিয়ে নিতে হবে, না হয় আমরা পুরুষরা রাত্রে অন্য কোনো বাড়ির রকে টকে শোব, করব কি? তাই তো। চিন্তিত মুখে রামকান্ত বললেন, ভেতরের দিকে তাহলে একটা দৌড় ফুটোতে হয়, পায়খানা জলেরও একটা ব্যবস্থা না করলে নয়। ওরই মধ্যে উঠোনটা একটু ঘিরে দিতে হবে, না হয় দরমার বেড়াই দিলুম। খরচ তো কোনোটাতেই কম নয় আজকাল। তা সে ভদ্রলোক বললেন, সে সব ধীরে সুস্থে করবেন খন, আপাতত তো আমরা চাপি। এখনই চাপবেন? মরিয়া হয়ে বলেন রামকান্ত। 2000 টাকা সেলামি লাগবে আর 1 বছরের ভাড়া অ্যাডভান্স, 60 টাকা করে ভাড়া। অনেক দর কষাকষি, টানাটানি এবং উভয় পক্ষে বহু বাক্যব্যয় ও সৎ সংকল্প প্রচারের পর রফা হলো 1500 টাকা সেলামি, 8 মাসের ভাড়া অ্যাডভান্স এবং 50 টাকা করে ভাড়া। ভদ্রলোকরা 800 টাকা নগদ গুনে দিলেন। তাছাড়া একটা হার, একজোড়া আর্মলেট এবং 4 গাছা চুড়ি জামিনী স্বরূপ জমা রেখে গ্যারেজের চাবিটি হস্তগত করলেন। এই ঘটনার পর রামকান্তবাবু একেবারেই গা ঢাকা দিলেন। সংকীর্ণ গ্যারেজ ঘরের মধ্যে মোট ঘাট শুদ্ধ 13টি প্রাণী কি করে বাস করবে এবং নৈসর্গিক ক্রিয়াদেরই বা কি ব্যবস্থা, তা তার দেখার দরকার নেই। তিনি এ বাড়িতে থাকতেন না, পাশেই তার ছোট্ট বসত বাড়ি, কিন্তু সেখানেও তার দেখা পাওয়া যেন ভার হয়ে উঠল। এধারে এরা, অর্থাৎ নতুন ভাড়াটেরা, সেই অসাধ্য সাধনই করলেন। 10x12 গ্যারেজে মালপত্র সহ এসে উঠলেন। দিনের বেলা কোনো মতে ঘেঁষাঘেঁষি বসেন। ছেলেমেয়েরা যতটা সম্ভব রাস্তাতেই খেলা করে, কোনো মতে তোলা উনুনে ওরই মধ্যে রান্না সেরে নেন। রাত্রে পুরুষদের সত্যি সত্যি পাশের বাড়ির খোলা রকে আশ্রয় নিতে হয়। মাথার ওপর দোতলার বারান্দা আছে বটে, কিন্তু সংকীর্ণ রক। বৃষ্টি এলে মাদুর বালিশ বগলে করে উঠে দাঁড়াতে হয় যতক্ষণ না বৃষ্টি থামে, নইলে ছাটে সব ভিজিয়ে দেয়। জল থামলে আবার নিজেরাই একটা ছেঁড়া গেঞ্জির সাহায্যে জল মুছে সবাই ঘেঁষাঘেঁষি শুয়ে পড়েন। এই ধারে যখন এই অবস্থা, তখন বাড়ির আদিম ভাড়াটেগুলি খড়গহস্ত হয়ে উঠেছেন এই উৎপাতে। বাড়ির মধ্যে মোটে 2টি পায়খানা আর 1টি বাথরুম। 3টি পরিবারের পক্ষেও ব্যবস্থাটা অত্যন্ত সংকীর্ণ। তার ওপর এতগুলি লোক আকস্মিক দুর্ঘটনার মতো এসে উপস্থিত। মিহিরবাবুর মেয়েরা অবশ্য বাথরুমের দুরাশা ত্যাগই করেছিলেন। পাড়ার পুকুর নামধারী সংকীর্ণ ডোবাটিতে কাজ সারতেন, নইলে উপায়ও ছিল না।
একজনকে 10 মিনিট করে সময় দিয়েও কুলোয় না, কিন্তু নৈসর্গিক ক্রিয়াগুলো সম্বন্ধে তো অতটা উদারতা সম্ভব নয়। এটা ঠিক কলকাতা শহর না হলেও শহরতলি। জনসংখ্যা কলকাতার মতোই প্রায় দাঁড়িয়েছে। পাড়াতে জমির দাম এত বেড়ে গেছে যে বাগান বাগিচা রাখা সম্ভব নয়। 1.5 কাঠায় 2খানা বাড়ির প্ল্যান মঞ্জুর করিয়ে সেটা আবার 2 টুকরো করে বিক্রি হচ্ছে। 5.25 কাঠা জমিতে মিউনিসিপ্যালিটি প্ল্যান নাম মঞ্জুর করে। তাছাড়া বাড়ির মধ্যে একটি মাত্র কুয়া, জলের অন্য ব্যবস্থা নেই। রাস্তার কল থেকে যতটা সম্ভব জল আনলেও মধ্যে মধ্যে জল নিতে যেতেই হয়। এতে করে ভেতরের ভবদেব বাবু, বিনোদ বাবু ও রেবতী বাবুর দল বিষম চটে গেলেন। প্রথমটা তো বিশ্বাসই করতে পারেন না। তারপর যখন আর বিশ্বাস না করে উপায় রইল না, তখন ছুটে গেলেন বাড়িওয়ালার কাছে। তিনি একেবারে ডুব মেরে রইলেন, অর্থাৎ খুব সম্ভব ঘরে থেকেও সাড়া দিলেন না। তখন সকলে মিলে যুক্তি করলেন যে নবাগতদের বাড়ির ভেতর ঢুকতেই দেওয়া হবে না। কোনো দোকান ঘরের ভাড়াটেরই বোধহয় এই অন্তঃপুরের সুবিধাগুলোর উপর দাবি থাকে না, সুতরাং এদেরই বা সে অধিকার দেবেন কেন? দোকান যারা ভাড়া নিয়েছেন তারা নিজেদের দায়িত্বেই নিয়েছেন, অসুবিধাগুলো শুদ্ধই নিয়েছেন নিশ্চয়ই, এখন তারা বুঝুন। কিন্তু মুশকিল হলো এই, যুক্তি যতই তারা করুন, মিহির বাবুরা অনুমতির ধার দিয়েও গেলেন না। স্বাভাবিকভাবেই নিজেদের অধিকার সাব্যস্ত করলেন ও প্রত্যক্ষ বা পরোক্ষ আক্রমণের কোনো উত্তর না দিয়ে কিংবা তার পূর্ণ অর্থটি বোঝাবার চেষ্টা মাত্র না করে তাঁরা কাজ সেরে গেলেন ধীর ও বিনীতভাবে। রাত্রে ওরা সদর দরজা ভেতর থেকে বন্ধ করে রাখলেন। এটার দ্বারা যদি কিছু জব্দ হয় ও অসুবিধা বুঝে উঠে যায়, বোধহয় এই ছিল তাদের মনোভাব। কিন্তু মিহির বাবুরা পরের দিনই বাড়িওয়ালার দৌড় ফুটিয়ে দেওয়ার অবসরের অপেক্ষা না রেখে নিজেরাই ভেতরের দেওয়াল কেটে একটা চলাচলের পথ করে নিলেন, আর খান কতক দরমা কিনে এনে কপাটের পরিবর্তে একটা আগর তৈরি করে নিলেন। অবশ্য আর একটা উপায় তখনও ছিল বই কি, সেটা হলো মারামারি করার পথ। কিন্তু তার একটা অসুবিধে এই যে মেয়েরা সেজন্য প্রস্তুত থাকলেও এবং যথেষ্ট উৎসাহ দিলেও ভবদেব, বিনোদ, রেবতী এবং তাদের পরিবারের তরুণ ছেলেরা মৌখিক আস্ফালনটা যতটা সহজে সুষ্ঠুভাবে করতে পেরেছিলেন, হাতাহাতিতে তত সহজে এগোতে চাইলেন না। মিহির বাবুদের পরিবারে জোয়ান লোক প্রায় 5 জন। তার উপর তারা যেমন অনায়াসে জল তুলছেন, মাল বয়ে আনছেন, বাঁশ কাটছেন, তাতে বেশ একটু দৈহিক ক্ষমতারই পরিচয় পাওয়া যায়। ওদের একটু গোয়ার বলেও খ্যাতি আছে, দরকার কি? অতএব এক সময়ে অবস্থাটাকে মেনে নিতে হলো এবং গোপন প্রতিরোধ ও জব্দ করার প্রচেষ্টাটা অন্তঃশিলা বইতে থাকলেও মৌখিক আক্রমণ ও আস্ফালনটা একসময় নিজের অন্তঃশ্বাস শূন্যতার লজ্জায় আপনিই থেমে গেল। এরপর এলো পরস্পরকে লক্ষ্য করার ও বিচার করার অবসর। শুরু হলো পূর্ব ও পশ্চিমের জীবনযাত্রা, গত আদর্শবাদের সংঘাত, সংক্ষেপে ঘটি বাঙালের প্রাচীন সমস্যা। মিহিরবাবুর বিধবা বোন খেতে খেতে গল্প করেন, মা গো, ওরা ডাইলেনি এত গুড় দেয়, এই এত, হাতে করে আকারটা বুঝিয়ে দেন। কিংবা হুক্তায় দুধ দেয় কিসের লাইগা, মা গো মা, অগর লজ্জা নাই? রেবতীবাবুর মেয়ে বুঁচি ছুটতে ছুটতে এসে ভবদেব বাবুর স্ত্রীকে বলে, কাকিমা গো, কি বলবো, ছোলার ডাল রাঁধলে তাতে এতটুকু মিষ্টি দিলে না, কি করে খায় কাকিমা? যা, তুই কি করে জানলি যে মোটে দেয়নি? আমি আগাগোড়া যে দাঁড়িয়ে, কাল মোচার তরকারি রাঁধলে তাতেও তাই। আর আমি যেই জিজ্ঞেস করলুম, বললে তোমরা কি পায়েসে নুন দাও? নোনতা তরকারিতে আবার মিষ্টি, এমনও কথাও শুনিনি। আর একদিন ভবদেব বাবুর স্ত্রী বড় বড় চোখ করে বিস্ময় প্রকাশ করে বললেন, জানি নে মা, এ বেলা যা মাছ এলো সব এ বেলাই খেয়ে মেরে দিলে, রাত্রে খাবে শুধু ডাল আর ভাত, ই আবার কি আক্ষুটে খাওয়া? বিনোদবাবুর স্ত্রী প্রমীলা বললেন, তা বুঝি জানো না, ওদের তো ওই খাওয়া, যেদিন মাছ টাছ আসে না সেদিনও ওই খায়, ডাল আর ভাত দিব্যি সবাই সোনা হেন মুখ করে খেয়ে উঠে যায়। বড় জোর ডালেই 2টো নোটে ডাঁটা কিংবা একটু পেঁয়াজ ছেড়ে দেয়,
নয়তো একটু শাক ভাজার উপলক্ষ থাকে। আর বিধবারা তো 12 মাস ওই খাচ্ছে। যা হোক, একটা তরকারি কিংবা একটু ডাল, আর তার সঙ্গে হয় পুর ভাজা কিংবা একটু কিছু ভাতে, ওরা আবার বলে সিদ্ধ। ভবদেব গৃহিণী বললেন, সত্যি ওদের হ্যাঙ্গাম কত কম বল দেখি। আমার ছেলে মেয়েদের 5খানার নিচে তরকারি হলে আর ভাত রুজবে না মুখে। প্রমীলা বললেন, তবু তো ভাই দেখি তুমি প্রায়ই 2-3খানা তরকারিতে চালাচ্ছ। আমার যে আবার খোদ কর্তা, মাছ মাংস যতই হোক, নিরামিষ তরকারি কি 5খানা ভাজা পোড়া না থাকলে বলেন হি লক্ষ্মী ছাড়া রান্না রেঁধেছ? পোস্ত চচ্চড়িটি চাই 2টি বেলা। ভবদেবের স্ত্রী চারুবালা মুখ টিপে হেসে বললেন, তোর বর তো কিন্তু আজকাল এতটুকু থলিতে বাজার আনে মিলি, অত রাঁধিস কি করে? প্রমীলা দমবার মেয়ে নয়, তাড়াতাড়ি বললেন, ওই তো, কোথায় পোস্ত রে, কোথায় ডালের বড়া রে, এই সব দেখতে হয়। প্রসঙ্গটা মুখরোচক পরচর্চা থেকে ক্রমশ আত্মকলহের দিকে যাচ্ছে দেখে তাড়াতাড়ি কথাটা চাপা দিয়ে রেবতীবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী চন্দ্রা বললে, ওইটুকু ঘরে তো 7 গোষ্ঠী থাকে। আবার বিচার দেখেছ, 2 তোলা উনুন। বিধবারা মাছের উনুনে খাবেন না, গোবর দেওয়া হলেও না। তাদের জন্য সেই বেলা 12টায় আঁচ পড়বে উনুনে, ওই নাকি ওদের হব্বিষ্য ঘরের চুলা। হ্যাঁ, দেশে যে ওদের হব্বিষ্য ঘর থাকে আলাদা সব বাড়িতেই, আমার ননদের মুখে শুনেছি। তার ভাগ্নির বিয়ে হয়েছে কিনা বাঙাল দেশে। পোড়া কপাল হব্বিষ্যি ঘরের। কেন, গোবর মাটি দেওয়া হলেও কি উনুনে মাছ লেগে থাকে? আবার আমাদের কত ঠাট্টা করে। সেদিন শুনিয়ে শুনিয়ে কাকে যেন বলছে ওই বুড়িটা, বলে, হ্যাঁ, এদেশে আবার বিধবাদের বাজ বিচার আছে নাকি? রাত্রি মুড়ি খায় অর্ধেক বিধবা, পোড়া রুটি খায় পর্যন্ত। সব তো সগড়ি, রুটি মুড়ি যে খেলে তার আর ভাত খেতে বাধা রইল কি? গালে হাত দিয়ে ঘাড় কাত করে প্রমীলা বললেন, ও মা, রুটি আর ভাত এক হলো? ওদের বিধেনে নাকি তাই হয়। চারুবালা উত্তর দেন, সেদিন আবার বুড়ি আমাকে জিজ্ঞেস করছে, এদেশি বিধবারা নাকি অম্বুবাচিতে লুচি পরোটা চিড়ে মুড়ি সব খায়। আমি তো অবাক। আমি বললুম, খাবে না কেন, গরম না খেলেই হলো, বাসি খেতে দোষ কি? পাঁজিতে তো ধরে লেখা আছে যে অম্বুবাচির দিনে পাক করে খাবে না। বুড়ি শুনে একেবারে আকাশ থেকে পড়ল, বল, এতে নিন্দা হয় না বিধবাদের? চন্দ্রা বললে, কেন দিদি, ওরা কি খায় অম্বুবাচিতে? মিলি বললেন, ওমা, তা জানিস না? আমি শুনেছি আমার ননদের মুখে। ওরা খায় এইসব ফল টল, আলো চাল কাঁচা বেটে তার সঙ্গে কাঁঠালের রস, নারকোল কোড়া, বড় জোর একটু মধু। গুড় চিনি পর্যন্ত খায় না, ও নাকি পাক করা জিনিস। চন্দ্রা বিস্ময়ে আর কোনো কথাই খুঁজে পেলে না, শুধু বললে, অবাক করেছে। পুরুষদের আলোচনাটাও কম মুখরোচক হয় না। রেবতীবাবু সন্ধ্যাবেলা বিনোদবাবুর ঘরে ঢুকে বললেন, যাই বলুন মশাই, ওদের ক্ষমতা আছে, আমরা তা পারতুম না, মরে গেলেও না। ওইটুকু ঘরে 13-14টি লোক থাকতে, হ্যাঁ, আজ আবার নাকি আরো 2জন জুটেছে। ওরা মশাই সব পারে, বিনোদবাবু বললেন, খাওয়া শোয়াটা কোনো মতে সারতে পারলেই হলো। দেখেছেন কি করে আছে সব? এক পাশে বাক্সগুলো স্তূপাকার করা, তার ওপর বিছানাগুলো গুটিয়ে রাখে, ফলে সেটা কড়িকাঠ পর্যন্ত পৌঁছয়। ওরই মধ্যে বাসন কোসন, ওরই মধ্যে ভাঁড়ার, আবার একটা কাঠের বাক্সতে করা ঘুঁটে, 2টো উনুন। কি করে যে থাকে! ভবদেববাবু ক্ষীণ কণ্ঠে বলবার চেষ্টা করলেন, প্রয়োজনের আইন নেই মশাই, বুঝলেন? ওর চেয়ে বেশি জায়গা কোথায় পাচ্ছে বলুন? কোনো মতে মাথা গুঁজতে হবে তো। দেশ ভুঁই ছেড়ে এসেছে, ওদের এখন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। উত্তেজিত হয়ে বাধা দেন রেবতীবাবু, যতই বলুন মশাই, এদেশি লোক হলে পারত না কিছুতেই। আপনি পারতেন? তা কি বলা যায়, আমাদের তো অবস্থা হয়নি, আমরা বুঝতে পারবো না। সত্যি সত্যি এরকম অবস্থায় সামনে দাঁড়ালে কি করতুম বলা শক্ত। সবই হয়তো অভ্যেস হয়ে যেত একদিন। রেবতীবাবু মুখটা বিকৃত করলেন শুধু,
অর্থাৎ ভবদেব বাবুর সঙ্গে একমত হতে পারলেন না। বিনোদবাবু বললেন, বড্ড নোংরায় থাকে ওরা, ওরই মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে। ওর মধ্যে পরিষ্কার করবে কোথায় বিনোদবাবু? ভবদেব মৃদু হেসে বলেন, না তবু এমনি অন্য বাড়িতেও তো দেখেছি। ভবদেববাবু বললেন, দেখুন, পরিষ্কারের স্ট্যান্ডার্ড তো সবাইকার সমান নয়। আমাদের সংসার দেখেই আবার কত লোক বলবে খন যে এরা বড্ড নোংরায় থাকে। রেবতীবাবু ঈষৎ বিদ্রুপের হাসি হেসে বেরিয়ে গেলেন। অর্থাৎ ভাবটা এই, ভবদেববাবু এরই মধ্যে ওদের দিকে ঢলেছেন। এই যখন অবস্থা, পুরুষ ও মহিলারা সকলেই যখন উভয় পক্ষের জীবনযাত্রার ধরন ও ধারণা সম্বন্ধে তথ্য স্তূপাকার করে তুলেছেন, তখন হঠাৎ একদিন দেখা গেল মিহিরবাবুর মেয়ে মায়া চন্দ্রার ঘরে বসে চা খাচ্ছে আর গল্প করছে। উভয়ের এই আকস্মিক সম্প্রীতির কারণ আর কিছু নয়। চন্দ্রার কোলের মেয়েটির ছিল রিকেট। 1.5 বছরের মেয়ে বসতেও পারত না, হামাদে অত দূরে থাক। প্রতিদিন সে রকে পড়ে থাকত। সকালে কাজকর্মের সময় তারস্বরে চিৎকার করত। তার ওপর ছিল লিভার খারাপ, তার ফলে পেটের অসুখ এবং সর্বাঙ্গে ঘা, এই ওর লেগেই থাকত। মেয়েটাকে কেউ কাঠি করেও ছুঁতো না, এমনকি ওর বাবাও না। একদিন এই অবস্থাতেই পড়ে বিষম চিৎকার করছে। অসহ্য হওয়াতে প্রমীলা উঁকি মেরে দেখলেন এবং চেঁচিয়ে বললেন, চন্দ্রা, তোর মেয়ে হেগে মেখে চেঁচাচ্ছে, দেখ। তার বেশি তিনি কি বা আর করতে পারেন। কিন্তু চন্দ্রার তখন মরবার সময় নেই। 9:03 হয়েছে। 9:26 ট্রেনে কর্তা যাবেন। মাছ ভাজা চাপিয়ে চন্দ্রা তখন ভাতের ফ্যান গালছে। বুচি তাকে মশলা পিষে দিচ্ছে। সুতরাং মেয়ের কান্না বা প্রমীলার সংবাদ কোনো দিকেই কান দেবার অবসর নেই ওর। মায়া ওদের ঘর থেকে বেরিয়ে এসে উঁকি মেরে দেখলে ব্যাপারটা কি। সামান্য একটুখানি ইতস্তত করলে, তারপরে এক পা করে এগিয়ে গিয়ে রকের ওপর থেকে মেয়েটাকে তুলে নিলে। ওকে ধুইয়ে মুছিয়ে কোলে তুলে নিতেই সে কান্না থামিয়ে বিস্মিত দৃষ্টিতে পিটপিট করে চাইতে লাগলো মায়ার দিকে। ওকে কেউই কোনোদিন কোলে করে না, এ ওর আশাতীত সৌভাগ্য। সুতরাং কান্নার কথা আর মনেও পড়ল না। স্বামীকে ভাত বেড়ে দিয়ে মাছের ঝোলটা বুচিকে হাতা কাটিয়ে দিতে বলে চন্দ্রা তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখে মেয়ে নেই। তারপর চেয়ে দেখলে ধোয়ানো মোছানো পরিষ্কার মেয়েকে কোলে করে মায়া উঠোনের পাঁচিলের ছায়া ঘেঁষে দাঁড়িয়েছে এবং ওর দিকে চেয়ে অপ্রতিভভাবে হাসছে। চন্দ্রা যেন চোখে বিশ্বাস করতে পারলে না। হোমা, ওর যে গায়ে নোংরা ছিল, ও যে তুমি পরিষ্কার করেছো? ছি ছি, কি অভাগ্যী! কেন আবার এত কাণ্ড করতে গেলে ভাই? ও তো অমনি পড়েই থাকে। আমার এ সময়টা বড্ড তাড়া কিনা, উনি এখনই অফিসে বেরোবেন। এসো এসো ভাই, এই রোগা মেয়ে, এত ঘা, ছি, তোমার ঘেন্না করলো না? চন্দ্রা মায়ার হাত ধরে টেনে নিয়ে গিয়ে নিজের ঘরে বসালে। চন্দ্রা লক্ষ্য করলে মায়া স্বভাবটি বড় মিষ্টি। সেই থেকেই চন্দ্রার সঙ্গে মায়ার খুব ভাব হয়ে গেল। রেবতীবাবুর বড় ছেলেটি ভালো ছাত্র, বিএ অনার্সে প্রথম হয়ে MA পড়ছে। কিন্তু রেবতীবাবুর এমন অবস্থা নয় যে উভয় পক্ষের এতগুলি ছেলে মেয়ের জন্য মাস্টার রাখেন। সুতরাং ভাই বোনেদের পড়া অসীমই বলে দেবে, এই তিনি আশা করেন। ফলে অসীম বেচারির সমস্ত সকালটা নষ্ট হয়। ওদের সামান্য সামান্য পড়ার জন্য ওর জরুরি পড়াশোনার ক্ষতি হতে থাকে। দিন 3-4 লক্ষ্য করে একদিন মায়া সোজাসুজি অসীমের ঘরে ঢুকে প্রস্তাব করল, দেখুন, আমার আসছে বছরে ম্যাট্রিক দেবার কথা। আমাদের তো এইভাবে পালিয়ে আসতে হলো। এখানে তো এখন আর স্কুলে ভর্তি হওয়া সম্ভব নয়। বাড়িতেই পড়ে আমাকে প্রাইভেটে দিতে হবে। তা আপনি যদি সকালে কি সন্ধ্যায় আমাকে মাত্র আধ ঘন্টা খরচ করে জরুরি পড়াগুলো বুঝিয়ে দেন, তাহলে আমি এদের সকলকে পড়াতে পারি। কথাটা বুঝতেই অসীমের একটু সময় লাগলো। এই যে হাত বাড়িয়ে স্বর্গ পাওয়া, সে বলে উঠল, তুমি পারবে? আমি তো বেঁচে যাই তাহলে। মায়া বললে, বোধ হয় পারবো। বুচি তো পড়া ছেড়েই দিয়েছে। বাকি যা আছে ক্লাস 7 থেকে নিচে ক্লাস 1 পর্যন্ত, ও আর পারবো না কেন? আমি খুব খারাপ ছাত্রী ছিলাম না।
গত বছরেও ফার্স্ট হয়েছি। সেই বন্দোবস্তই পাকা হয়ে গেল। মায়া ভালোই পড়ায় ওদের। চন্দ্রা এবং রেবতীবাবু দুজনেই লক্ষ্য করে দেখলেন যে অসীম বিরক্ত হয়ে মারধরি করত বেশি। মায়া সে জায়গায় ধৈর্যের সঙ্গে পরিশ্রম করে ওদের বুঝিয়ে দেয়। ওরাও এর কাছে পড়া করে সহজে। আর অসীমের পক্ষেও মায়াকে পড়ানো বেশি সহজ। সংস্কৃত ছাড়া সবই সে পড়াত। সংস্কৃতটা মায়ার খুব দরকারও হতো না। দিন কতক পরেই অসীম লক্ষ্য করলে মায়ার সহজ বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ, সেজন্য পড়াতে ভালোও লাগে। ক্রমশ পড়ানোর সময়টা আপনা হতেই ৮ ঘন্টা থেকে ৩ কোয়ার্টার, তা থেকে অনায়াসে ১ ঘন্টা ১.৫ ঘন্টা পর্যন্ত বেড়ে গেল। অসীমের তাতেও লাভ, কারণ ভাইদের পেছনে শুধু যে সময় এর চেয়ে বেশি যেত তাই নয়, ক্লান্তিও ছিল ঢের বেশি। অত চিৎকার করার পর আর যেন নিজের পড়া মাথায় ঢুকত না। এর ভেতর একদিন অকস্মাৎ বিনোদবাবুর একটি মেয়ের কলেরা হলো। আসল এশিয়াটিক কলেরা। ডাক্তার এসে ব্যাপারটা কি বোঝবার আগেই সে মারা গেল এবং প্রায় ঘন্টা দেড়েক পরেই শুরু হলো আরেকটির। বিনোদবাবুরা স্বভাবতই শোক ও বিহ্বল। বাকি যারা ওদের এতকালের প্রতিবেশী তারা আতঙ্কে সংকুচিত। পালাবেন কি থাকবেন, পালালেই বা কোথায় পালাবেন এ নিয়ে জল্পনা কল্পনা করছেন জ্বরের মতো বসে বসে। সাহায্য করতে এগোবে কে? ও যে সাংঘাতিক ব্যাপার, সাক্ষাৎ সমন। মিহিরবাবুদের কেউ সংবাদও দেয়নি, কিন্তু তাঁরাই সর্বাগ্রে এগিয়ে এলেন। মৃতটির সৎকারের ব্যবস্থা করা, রোগীর চিকিৎসার জন্য ছুটোছুটি, শোকার্ত বাপ মাকে সামলানো এবং ঘর বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করা, প্রতিষেধক ছড়ানো প্রভৃতি যাবতীয় কাজের ভার তাঁরা নিজে থেকেই নিলেন। এবং স্ত্রী পুরুষ মিলে সবাই সারা রাত এদের নিয়ে জেগে বসে রইলেন। পরের দিন যখন রোগীর জীবন সম্বন্ধে কিছু আশা ফিরে এলো এবং জানা গেল যে আর কারো নতুন আক্রমণ হয়নি, তখন কতকটা নিশ্চিন্ত হয়ে ভবদেববাবু ও রেবতীবাবুরা সাহস করে সংবাদ নিতে এলেন। এবং কেউ কৈফিয়ত না চাইলেও তাঁদের যে কাল এধারে কি বিভ্রাট হয়েছিল আর কতগুলি লোকের কিভাবে শরীর খারাপ হয়েছিল তারই একটা বিস্তৃত বিবরণ গায়ে পড়ে দাখিল করলেন। সে যাই হোক, এরকম রোগে সাধারণত এধারের মানুষ আর কারুর কাছ থেকে কোনো সাহায্য আশা করে না। সুতরাং ওদের সম্বন্ধে বিনোদবাবুরা বিশেষ কোনো বিরুদ্ধ মনোভাব পোষণ করলেন না বটে, তবে মিহিরবাবুদের সম্বন্ধে কৃতজ্ঞ না হয়ে পারলেন না। ক্রমশ বাড়ির আদিম ভাড়াটে 3টি পরিবারের সঙ্গে এই নবাগতদের অন্তরঙ্গতার সূত্রপাত হল। এইবার ওরা আবিষ্কার করতে লাগলেন যে আসলে ওদের জীবনযাত্রার মধ্যে মূলগত কোনো অনৈক্য নেই। ভদ্রতা সৌজন্য সম্বন্ধে সকলেরই ধারণা প্রায় এক। কেউই কারুর কাছে খুব অসহ্য নয়। তফাৎ যা সামান্য লোকাচারে, জীবনের বৃহত্তর ক্ষেত্রে যাদের কোনো সত্যকার মূল্য নেই। একদিন রেবতীবাবুই আবার ভবদেববাবুকে বোঝাতে চেষ্টা করলেন, যাই বলুন মশাই, ওদের অনেক গুণ আছে, সাহসী পরিশ্রমী। আমাদের ছেলেদের থেকে অনেক বেশি উৎসাহ আর অধ্যবসায় আছে ওদের। এরা যদি এখনো দেখে শেখে তো ভালো। ভবদেববাবু মুচকি হেসে বললেন, আমি তো অনেক দিনই বলেছি মশাই, আপনিই তখন বিশ্বাস করতেন না। দেখুন না, নতুন যারা বাড়ি কিনেছে তারাই তবু উদ্যোগী হয়ে রেট পেয়ার্স অ্যাসোসিয়েশন করে ঝগড়াঝাঁটি করে মিউনিসিপ্যালিটি থেকে কিছু কিছু আদায় করছে, আর আমাদের বাড়িওয়ালারা এ যা ব্যাপার দেখছি। বিনোদবাবু গলা খাটো করে বলেন, ক্রমশ চাকরি বাকরি কাজ কারবার সব ওদের হাতেই চলে যাবে। অসহিষ্ণুভাবে রেবতীবাবু বলে উঠলেন, সে তো যাবেই, যেতে বাধ্য, কিন্তু এরা আর ওরা বলছেন কেন? কর্মঠ লোকের কাছে অপদার্থ ও অকর্মণ্য লোকের পরাজয় ওটা। এস যে ভালো, এই ঘা খেয়ে যদি আমাদের ছেলেরা মানুষ হয়ে ওঠে। এরাই উদ্যোগী হয়ে দরমার বেড়া দিয়ে আর একটা বাথরুম করিয়ে নিলেন। এখন আর মায়াদেরকেও পুকুরে যেতে দেন না। বিবাদ আর বিদ্বেষের কারণটা যেন ক্রমেই চলে যাচ্ছে। কাল যেটা খুব বড় ছিল, আজ সেটাই অকিঞ্চিতকর বলে মনে হচ্ছে। মিহিরবাবুর একটা টাকা সরকারের ঘরে নানা কারণে আটকে ছিল। ভবদেববাবু নিজে বড় সরকারি কর্মচারী না হলেও তদবির তদারক করে সে টাকাটা বার করে দিলেন।
বিনোদবাবুর চেষ্টায় ওরা স্টেশনের ধারে একটা দোকান ঘরও পেয়েছেন। একটা ভালো দোকান দেবেন এই ইচ্ছা আছে। মিহিরবাবুর 2 ভাই ও 1 ছেলে কি সব কাজও জোগাড় করে নিয়েছে। ভবদেববাবু প্রায় পরামর্শ দিচ্ছেন, এইবার কাছাকাছি কোথাও যত সামান্যই হোক একটু জমি দেখুন। জমিটা কেনা হলেই আমি আপনাকে কোঅপারেটিভ ব্যাংকের মেম্বার করে নিয়ে বাড়ি করার টাকাটা ধার পাইয়ে দেব। এমন করে আর কতদিন থাকবেন? ভালো বাড়ি পাওয়ার আশাও তো সুদূর পড়া হতো। রামকান্তবাবুও প্রস্তাব দিয়েছেন যে কিছু টাকা অগ্রিম দিলে তিনি উঠোনে একটা ঘর তুলে দিতে পারেন, কিন্তু সে কোনো কাজের কথা নয়। সে টাকা দিলে তো ওর নিজেরই বাড়ি হয়ে যেতে পারে। আসলে কথাটা মিহিরবাবু কাউকেই বলতে পারছেন না। নগদ টাকা তাঁর এখন আর হাতছাড়া করার উপায় নেই। অসীম নিজে কথাটা পেরেছে। রেবতীবাবু প্রথমটায় অবশ্য খুবই আপত্তি করেছিলেন, কিন্তু মায়াকে চন্দ্রারও খুব পছন্দ হওয়ায় এবং মিহিরবাবু কিছুটা টাকা দেবেন এই আশ্বাস পাওয়ায় একরকম নিমরাজি হয়েছেন। একটু চেপে ধরলেই হয়ে যায় বোধহয়। সামনের বছর দুজনের পরীক্ষা শেষ হলেই বিয়েটা হতে পারে, মায়া আর অসীমের। তখন তো কিছু টাকা লাগবে। অত টাকা কোথায়? আবার এই দোকানটা করতে হবে। অসীমের মতো পাত্রও তিনি হাতছাড়া করতে রাজি নন। না হয় কিছুদিন কষ্ট করেই চালাবেন। আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।